পাহাড়ে ঘেরা একটি সুন্দর গ্রাম। গ্রামটির সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে। সেই গ্রামে একটি বড়লোক পরিবার ছিল। পরিবারের কর্তার নাম ছিল মোহন সিং। মোহন সিং এর একটি ছেলে ছিল, তার নাম ছিল কুন্তল সিং। কুন্তল একটি মেয়েকে খুব ভালোবাসত, তার নাম ছিল রাধিকা। রাধিকার বাবা ছিল খুব গরিব এবং তাদের জাতও ছিল নিচু। এই কারণে গ্রামের মানুষ তাদেরকে বিশেষ পছন্দ করত না। তারা দুজনে প্রত্যেকদিন গ্রামের এক কোণায় দেখা করতে যেত। একদিন রাধিকা কুন্তলকে বলল, এইভাবে আমরা আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব? কেউ যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে কি হবে? দেখো, আমি আমার বাবাকে বলার চেষ্টা করছি, সঠিক সময় দেখে আমি বাবাকে আমাদের কথাটি বলবো। তুমি এই কথাই বলে যাও। তুমি যদি তাড়াতাড়ি না বলো তোমার বাবাকে, তাহলে গ্রামের লোক আমাদেরকে দেখে ফেললে ভারী বিপদ হবে। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আমাদের বিষয়টি আমি বাড়িতে জানাবো। এই বলে কুন্তল ওইখান থেকে চলে গেল। কুন্তল বাড়ি পৌঁছে তার বাবাকে বলে, বাবা, আমি একটি মেয়েকে ভালোবাসি। আমাদের গ্রামে এক পাশে যে বাড়িটি আছে সেখানে রাধিকা নামের একটি মেয়েকে আমি ভালোবাসি। তুমি একই কথা বলছো? আমাদের গ্রামের ওই নিচু জাতের মেয়েটিকে তুমি ভালোবাসো? এই কথা গ্রামের লোক জানতে পারলে আমার মান সম্মান কিছু থাকবে না। তুমি আজ থেকে বাড়ির বাইরে বেরোবে না, আমি তোমার ব্যবস্থা নিচ্ছি। এই বলে তার বাবা তাকে খুব বকাঝকা করে এবং তার বাড়ি থেকে বেরানো বন্ধ করে দেয়। কুন্তলকে আর রাধিকার সাথে দেখা করতে দেওয়া হয় না। কিছুদিন পর কুন্তলের বাবা কুন্তলকে জোর করে একটি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। কুন্তলের বাবা তাতে দুজনকে বিয়ে দিয়ে গ্রাম থেকে দূরে পাঠিয়ে দেয় এক শহরে। রাধিকা কুন্তলের বিয়ের কথা শুনে খুব আঘাত পায় এবং কান্না করতে থাকে। রাধিকার বাবা তাকে বলে, তুই কাঁদিস না, আমরা কুন্তলের বাড়ি যাই, সেখানে ওর সাথে দেখা করি, কুন্তল নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। তারা কুন্তলের বাড়িতে যায়, কিন্তু কুন্তলের বাবা তাদেরকে খুব অপমান করে এবং সেখানে থেকে তাড়িয়ে দেয়। রাধিকা কুন্তলের এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে সারাদিন নদীর ধারে কাঁদত। গ্রামের একটি লোক একদিন সকাল বেলায় নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। সে হঠাৎ দেখতে পায় একটি মেয়ে নদীর ধারে পড়ে আছে। সে মেয়েটির কাছে যায় এবং বুঝতে পারে এই মেয়েটি রাধিকা। সে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসী ও রাধিকার বাবা এসে বুঝতে পারে যে রাধিকা আর এই পৃথিবীতে নেই, সে আত্মহত্যা করেছে। রাধিকার বাবা রাধিকার শেষকৃত্য সম্পন্ন করেন। কিছুদিন পর গ্রাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। 1 মাস পর, ওই ঘটনার 1 মাস পর গ্রামে বেশ কিছু অদ্ভুত জিনিস করতে থাকে। যেমন গ্রামের বেশ কিছু পুরুষ নিরুদ্দেশ হয়ে যায়, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই আমাদের গ্রামে কেমন বিপদ এলো বলো দেখি। কিছু বোঝা যাচ্ছে না, অথচ অনেকগুলি ছেলে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। কি জানি কি হচ্ছে, রাত্রিবেলাতে সব নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আমি শুনলাম শুধু যে কোনো একটি ভুতুড়ে ঘটনা ঘটছে। এই ঘটনা আরও কিছুদিন গ্রামে চলতে থাকে, কিন্তু ঘটনাটা কি ঘটছে খোলাসা হয় এক রাতে। সেই রাতে গ্রামের এক ব্যক্তি বাড়িতে, যার নাম ছিল করিম, সে তার স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পায়। এত রাত্রে আবার কে আমাকে ডাকছে? এই বলে বাইরে বেরিয়ে যায় দেখার জন্য কে তাকে ডাকছে। করিম বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং চারিপাশে দেখতে থাকে। করিম বাড়ির বাইরে বেরিয়ে জোরে জোরে বলতে থাকে, কে আমাকে ডাকলে? এত রাতে কে এখানে? করিম জোরে জোরে একথা বলতে থাকে। হঠাৎ করিম একটি কিছু দেখতে পায়। সে প্রথমে বুঝতে পারে না ওদিকে। এদিকে করিমের দিকে ধীরে ধীরে ওই জিনিসটা এগিয়ে আসতে থাকে। তার সামনে যখন ওই জিনিসটা আসে তখন সে বুঝতে পারে এটি একটি অশরীর। কি ভয়ঙ্কর তার চোখ, গায়ের রং সবুজ, কি ভয়ঙ্কর দেখতে তাকে। করিম ওই ভয়ঙ্কর দেখতে জিনিসটাকে আর সহ্য না করতে পেরে চিৎকার করে জ্ঞান হারায়। তার চিৎকার শুনে ঘর থেকে তার বউ বেরিয়ে আসে এবং তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ততক্ষণে ওই অশরীরী আত্মা ওই জায়গা থেকে উধাও হয়ে যায়। সকাল হয়। সকাল বেলায় করিমের জ্ঞান ফিরলে সেসব কথা বলে যে তার সাথে কি কি ঘটেছিল। সব কথা শুনে সবাই চমকে ওঠে। সব কথা শুনে গ্রামে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। কি ভাইয়া, কথাটা শুনেছ নাকি?
একটি অশরীরী আত্মা রাত্রির বেলায় ডাকে, কেউ যদি বেরিয়ে আসে তাকে বলে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ ভাই, আমিও শুনেছি কালকে করিম সাথে বলে ওই ঘটনা ঘটেছিল, কিন্তু সে পানে বেঁচে গেছে। হ্যাঁ, এ কি বিপদ এলো বলো দেখি। রাত্রিবেলায় কেউ ডাকলে যেন বাড়ি থেকে বেরিয়ে যেও না। তারপর থেকে গ্রামের রাত্রি হলেই যেন এক ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়। উইভূত সবার বাড়িতে গিয়ে ডাকতে থাকে, কেউ যদি তার ডাকে সাড়া দেয় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। ভূতের ভয় গ্রামবাসী খুব অসুবিধায় পড়ে গিয়েছিল, কারণ তারা রাত্রি হলে আর বাড়ি থেকে বের হতে পারত না। কিছুদিন পর গ্রামে একটি সাধু বাবা আসেন। সাধু বাবা গ্রামের গাছের নিচে বসেছিল। তখন তাকে দেখে গ্রামের অনেকগুলি লোক তার কাছে আসেন। গ্রামের লোকগুলি তাদের গ্রামে কি কি ঘটছে সব কথা সাধু বাবাকে বলেন। সাধু বাবা তার মন্ত্র শক্তি দিয়ে সবকিছু বুঝতে পারে এবং তাদেরকে বলেন, তোরা হয়তো ভুলে গেছিস যে গ্রামে কয়েক মাস আগে একটি মেয়ে আত্মহত্যা করেছিল, তার নাম ছিল রাধিকা। তোরা কি জানিস সে কোন কারণে আত্মহত্যা করেছিল? সে তার প্রেমিককে পায়নি, তার জন্য শুধু সেই আত্মহত্যা করেনি। গ্রামের লোকেদের তাদের প্রতি যে দুর্ব্যবহার করেছে, তারা নিচু জাত বলে তাদের উপর যে অত্যাচার করেছে, তার জন্য সে আত্মহত্যা করেছিল। সেই মেয়েটি আবার ফিরে এসেছে তার প্রতি তোরা যে দুর্ব্যবহার করেছিস তার প্রতিশোধ নেওয়ার জন্য। বাবা, তাহলে আমাদের এই বিপদ থেকে বাঁচার উপায় কি? তোরা গ্রামবাসীরা সবাই মিলে ওই মেয়েটির বাবার কাছে যা এবং সবাই মিলে তোদের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চা। তারপরের বাকিটা আমি দেখে নিচ্ছি। গ্রামবাসীরা সবাই রাধিকার বাবার কাছে এসে ক্ষমা চায়। এদিকে সাধু বাবা রাধিকা যেখানে আত্মহত্যা করেছিল সেখানে যায় এবং তার মন্ত্র বলে তাকে ডাকতে থাকে। সেই আত্মা সাধু বাবার সামনে আসে এবং তার ভয়ানক কণ্ঠে সে বলে, আমাকে তুই ডাকছিস কেন? তুই ওই গ্রামবাসীদেরকে বাঁচাতে পারবি না। আমি ওই গ্রামবাসীদেরকে ছাড়বো না। ওরা আমাদের প্রতি যে আচরণ করেছে তার জন্য আদেশ সবাইকে প্রাণ হারাতে হবে। কিন্তু গ্রামবাসীরা সবাই তোমার বাবার কাছে ক্ষমা চেয়েছে। এরপরে তুমি গ্রামবাসীদেরকে মারতে পারো না। তারা তাদের ভুলের জন্য ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়েছে তা কি হবে? তাও আমি ওদের সবাইকে মেরে ফেলবো। আমার মৃত্যুর জন্য ওরাই দায়। তাহলে তুই আমার কথা শুনবি না? তাহলে আমাকে জোর করেই তোকে মুক্তি দিতে হবে। তারপর সাধু বাবা মন্ত্র পড়তে থাকে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, সাধু ছেড়ে দে। সাধু বাবা যখন মন্ত্র পড়া শেষ হলো, রাধিকা আবার তার আসল রূপে ফিরে এলো। ধন্যবাদ সাধু বাবা আমাকে এই জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য। এই বলে রাধিকা এই পৃথিবী থেকে চিরতরে মুক্তি পেয়ে গেল। এই ঘটনার পর গ্রামে কোনো নিচু জাত ব্যক্তির সাথে দুর্ব্যবহার করা হতো না, সবাইকে সমান চোখে দেখা হতো। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আমাদেরকে জাতের ভেদাভেদ করা উচিত নয়। সবশেষে আমরা সবাই মানুষ।